স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টকশো এই সময়। আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। প্রথমে শিরোনামগুলো বলবো, এরপরে আলোচনায় যাব। বিশ্বব্যাংকের সাথে প্রায় $2.5 বিলিয়ন চুক্তি হয়েছে। উন্নয়ন অংশীদারদের সুদ হার বাড়ানোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মন্ত্রীদের অপপ্রচার, ফের কারাগারে নেওয়া ষড়যন্ত্র, এই অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আগামী নির্বাচনে জনমতের প্রতিফলন চায় যুক্তরাষ্ট্র, তবে সব দলের অংশগ্রহণ নিয়ে কিছু বলার নেই তাদের, এটি মার্কিন পররাষ্ট্র দপ্তর স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেছেন। দেশে বেকার মানুষ 26 লাখ, কমেছে কৃষি খাতে কর্মরত মানুষের সংখ্যা, বিবিএসের জরিপ। এগুলোই দিনের প্রধান খবর। শুরুতেই অতিথিদের সঙ্গে পরিচিত হব, তবে একজন অতিথি এই মুহূর্তে আছেন স্টুডিওতে, জনাব আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান বিএনপি, বাংলাদেশ আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক। আমন্ত্রিত ছিলেন, শেষ মুহূর্তে এসে পৌঁছাতে পারেননি তিনি, কাজে তাকে ছাড়াই আমরা এই আলোচনা করতে হচ্ছে। জুম প্ল্যাটফর্মে সিনিয়র জার্নালিস্ট জনাব সৌরভ হাসান আমাদের সঙ্গে যুক্ত হবেন বলে আশা করছি। আলোচনা আপনার সঙ্গেই হোক। অনেক কৌতূহল আছে বিএনপিকে নিয়ে। আমরা একটু আগেও আলাপ করছিলাম যে বিদেশিদের অংশগ্রহণ বা তাদের নানা সময় তাদের আগ্রহ বাংলাদেশের গণতন্ত্র নিয়ে, নির্বাচন নিয়ে বা অন্যান্য সকল বিষয় উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আছে, এবং বিভিন্ন রাজনৈতিক সন্ধিক্ষণে আমরা দেখেছি, এটা আমরা পছন্দ করি বা না করি, বা আমরা মানি বা না মানি, এইটা একটা বাস্তবতা। এবং এখনও দেখা যাচ্ছে যে সরকারি দল কি বিরোধী দল তারা সবাই কম বেশি বিদেশি শক্তি, বিশেষ করে পশ্চিমা শক্তি, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, এদের সঙ্গে সলা পরামর্শ করেন, আলোচনা করেন, তাদেরকে ব্রিফ করেন। এই প্রসঙ্গে আলোচনাটা তুলেছি যে কিছুক্ষণ আগে যে আমি শিরোনামটি বলছিলাম, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তারা বলেছে যে তারা জনগণের প্রতিফলন চায় নির্বাচনে, কিন্তু যেটি বলা হচ্ছিল যে একটা ইনক্লুসিভ নির্বাচন, সব দলের অংশগ্রহণ নির্বাচন, সেসব বিষয়ে তাদের বলার নেই, বিকজ তারা এটা মনে করে যে এটা অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু আপনারা দেখা যায়, আপনারা অনেক সময় দেখা যায় যে বেশিরভাগ অনেক ক্ষেত্রে আপনাদের নির্ভরতা এখন মানে বিদেশে, বিশেষ করে যুক্তরাষ্ট্রমুখী একটা নির্ভরতা দেখা যায় বলে, বা একটা সমালোচনার দৃষ্টিতে এই আলোচনাটি চলে। আপনি কিভাবে মূল্যায়ন করবেন তাদের এই বক্তব্যটি আজকে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত একজন আলোচক, জি আশা করি যুক্ত হবেন। আপনি বলছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সৌরভ হাসান ভাই, ওনাকেও ধন্যবাদ। স্বাগতম সম্মানিত দর্শক। দেখুন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল উদার গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল। আমরা যতবার ক্ষমতায় এসেছি জনগণের ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছি, এবং আমরা মনে করি যে এই যে 5 বছর পর পর যে সাধারণ নির্বাচন, এই নির্বাচন যদি সুষ্ঠু হয়, অবাধ এবং নিরপেক্ষ হয়, তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন স্বচ্ছতা থাকে, তেমনি প্রশাসনের মধ্যেও জবাবদিহিতাটা বিদ্যমান থাকে। আজকে গত 2-3টি টার্ম, গত প্রায় 15 বছর নির্বাচন স্বচ্ছ না হওয়ার কারণে, নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়বার কারণে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ভঙ্গুর হয়ে যাওয়ার কারণে, সরকারের অনুগত হয়ে যাওয়ার কারণে সকল সাংবিধানিক প্রতিষ্ঠান, প্রশাসন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সকল স্তরে কিন্তু অস্বচ্ছতা আমরা দেখতে পাই এবং জবাবদিহিতার অভাব আমরা দেখতে পাই। এটা কিন্তু মূলত রাষ্ট্রকেই ভঙ্গুর করে তোলে। আর সেজন্যেই আমরা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি, যে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন এই সরকারের দ্বারা সম্ভব নয়, যেটা 2014 থেকে 2023 প্রত্যেকটা নির্বাচনে প্রমাণ হয়ে গেছে। কদিন আগে দেখলাম নির্বাচন কমিশনের একজন নির্বাচন কমিশনার বললেন যে বিএনপি আমাদের পরীক্ষা নিক যে আমরা পারি কিনা। কেন? এই যেদিন থেকে শপথ নিয়েছেন, একেবারে পরবর্তী নির্বাচন যে কুমিল্লার সিটি কর্পোরেশন, সেখান থেকে এখন পর্যন্ত যতগুলি নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনে তো পরীক্ষা হয়ে গেছে, তারা ফেল করেছেন। এই মাত্র 3 দিন আগে চিটংয়ের যে নির্বাচন হলো, সেই নির্বাচনেও তো 1-2% ভোট পড়েছে। ওই গোপন কক্ষের ডাকাত টিপতে টিপতে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন বলেছে যে 17% ভোট পড়েছে। তো 17% ভোটও কি নির্বাচন? এটা কি কলঙ্ক নয়? তার মানে কি
তার মানে জনগণ ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে, কারণ জানে যে তারা ভোট দিয়ে লাভ নেই, সরকার রায়টাকে ছিনিয়ে নেবে। আর সেজন্যেই আমরা একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্যেই লড়াই করছি। এখন আপনি বলছেন যে আপনারা বিদেশের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। না, যখনই উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলো আমাদের কাছে আসে এবং আমাদেরকে দাওয়াত করে, আমরা পরিষ্কার বলি যে আমরা আপনাদের আনুকূল্যে নয়, আমরা একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চাই, সেখানে আপনাদের সমর্থন চাই। আওয়ামী লীগ যেমন বলে, আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ভারতে গিয়ে বলে এসছি যে আবারও আমাদেরকে ক্ষমতায় রাখুন। আরে ভারতের সাথে তো আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি আমেরিকা গিয়েছিলাম, আমেরিকার সেক্রেটারি অফ স্টেটকে বলে এসছি, ব্লিংকেনকে, যে আপনারা বিএনপিকে নির্বাচনে আনুন। এই যে তাদের তোষামোদি, বিএনপির মধ্যে কিন্তু আপনি কখনো এই তোষামোদি দেখবেন না। বিএনপি যতবার ডিপ্লোম্যাটদের সাথে কথা বলেন, একটাই কথা বলেন যে আমাদের অন্য কোনো কথা নেই, আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই, সেই জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। কাজে এটাকে কোনোভাবে নির্ভরতা বলা যাবে না। কিন্তু একটা বিষয় যে বিএনপি যখন কথা বলার যখনই যতটুকু সুযোগ পায়, তারা একতরফাভাবে সরকারকে দায়ী করে, সব বিষয়ের জন্যই দায়ী করে, এবং এটাই হয়তো রাজনৈতিক চর্চার মধ্যে। কিন্তু একই সঙ্গে বিএনপির ব্যাপারেও একটা সমালোচনা বা এক ধরনের কি বলবো যে দৃষ্টিভঙ্গি আছে। সেটি হচ্ছে যে আজকে যে পরিস্থিতি এসে পৌঁছেছেন 2023 সালে, এটা আপনাদের রাজনৈতিক কিছু সিদ্ধান্তের প্রতিফলন বা পরিণাম। এটা 2014-তে এখন মানে একটা গণতান্ত্রিক চর্চার মধ্যে বিরোধী দল যখন তার সঠিক সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয়, যখন তার ভূমিকা পালনে করতে পারে না, তখনই এই ধরনের একটা পরিস্থিতির উদ্ভব হয়। সেটার জন্য এককভাবে তো আর সরকারকে দায়ী করা চলে কিনা, বা আপনারা যে তখন যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল সেটা আপনারা নিতে পেরেছিলেন কিনা? একেবারে পরিষ্কার বক্তব্য। 2014-তে আমরা নির্বাচনে যেতে চেয়েছিলাম, সরকার কৌশলে আমাদেরকে নির্বাচন থেকে দূরে রেখেছে। যখন অস্কার ফার্নান্দেজ তারানকো এলেন, তখন কিন্তু আলোচনায় হলো যে এখন আর নির্বাচনে যাওয়ার মতো নমিনেশন পেপার দাখিল করবার সময় নেই, 15 দিন সময় বাড়ানো হোক। তখন অস্কার ফার্নান্দেজ তারানকোও কিন্তু রিকোয়েস্ট করেছিলেন। তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন প্রয়াত আশরাফুল ইসলাম। তিনি বলেছিলেন যে আরে আপনারা 96-তে একটা নির্বাচন করেছিলেন, তারপরে আপনারা 2-3 মাসের মধ্যে আরেকটা নির্বাচন দিয়েছিলেন, আমরাও এই সংবিধান রক্ষার জন্য একটা নির্বাচন করি, এটা আর আমরা খুব তাড়াতাড়ি আরেকটা নির্বাচনে যাব। আপনার টেলিভিশন সহ সকল টেলিভিশনে দেখেন, শুধু আশরাফুল ইসলাম না, তখন সকল মন্ত্রীরা বলেছেন যে 2 মাসের মধ্যে আমরা যাব। মানে আপনার বক্তব্য অনুযায়ী বিভিন্ন সময়ে 2014 বলেন বা 18 বলেন, the BNP as a political party they have been trapped. আমি এটাকে ট্র্যাপড বলবো না, আমি এটাকে ট্র্যাপড টু দি পিপল, নট অনলি বিএনপি। না, কিন্তু পিপল তো তাদের রিপ্রেজেন্টেশনের মানে বা রিফ্লেকশন হয় থ্রু সাম পলিটিক্যাল পার্টিস, তাদের মাধ্যমে। তো জনগণ তো সরাসরি তাদের কোনো অংশগ্রহণ, কোনো আপরাইজিং ছাড়া জনগণের তো সরাসরি কোনো অংশগ্রহণ থাকে না বিষয়টা নির্বাচন ছাড়া। যখনই জনগণের সাথে প্রতারণার আশ্রয় নেয় সরকার, তখন তো আর জনগণের কিছু করবার থাকে না। আমরা যদি 14 নির্বাচন যেতে না চাইতাম, তাহলে একটা কথা ছিল, আমরা 18 নির্বাচনে গিয়ে প্রমাণ করে দিয়েছি। ওই যে আলোচনাটা আসে এই কারণে যে আপনারা তো মানে টেকিং টাইমলি ডিসিশনস ইজ ইম্পর্টেন্ট। যখন আপনাদেরকে তো তখন ধারণা করা হচ্ছিল বা দেখা যাচ্ছিল যে বিএনপি গেইনিং পপুলারিটি, বিএনপি সরকার বিরোধী আন্দোলন বলেন, সরকারের সমালোচনায় বলেন, অনেক এগিয়ে গিয়েছে, এবং 14 নির্বাচনে তারা একটা পজিটিভ একটা মাইন্ডসেট তৈরি করতে পেরেছিল। কিন্তু সেখান থেকে সরকার কিন্তু ওই পরিস্থিতিতে আপনাদের বেশ কিছু ভালো অফারও দিয়েছিল। হ্যাঁ, আপনারা তখনও সেটা মনে করেছেন যে সরকারের দুর্বলতা, অ্যান্ড দে আর ট্রাইং টু গিভিং সাম কনসেশন। তখন আপনারা রিজিড হয়ে গেলেন যে না, আপনারা সরকারের কোনো কনসেশন নেবেন না, আপনাদের টার্মে নির্বাচন হতে হবে। মানে এইভাবে আমরা কিন্তু আলোচনায় গিয়েছিলাম। আপনার মনে রাখতে হবে, আমরা একটা রাজনৈতিক দল অনেক কথাই বলবে, কিন্তু ফাইনালি কিন্তু তারানকোর সাথে আমরা আলোচনায় গিয়েছিলাম 2 দল,
এবং তখন কিন্তু সরকার কথা রাখেনি, এবং সরকার কিন্তু তখন একেবারে টেলিভিশনগুলোতে বলেছে যে শুধু সংবিধান রক্ষার জন্য আমরা নির্বাচনটা করছি, এই যত দ্রুত সম্ভব 1 মাস 1.5 মাস 2 মাস 3 মাসের মধ্যে আরেকটা নির্বাচন আমরা করব সকল দলের অংশগ্রহণে। আমাদের কিন্তু সরকার তখন নির্বাচনে যেতে দেয়নি, এবং সরকার আমাদেরকে নির্বাচনের বাইরে রেখেছে, জনগণ কিন্তু তার সাক্ষী। টেলিফোনে যুক্ত হচ্ছেন সিনিয়র জার্নালিস্ট জনাব সোহরাব হাসান। জনাব সোহরাব হাসান শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, আমি এখানে আলোচনাটা শুরু হয়েছিল, জনাব আহমেদ আজমকে জিজ্ঞেস করেছিলাম যে আজকে স্টেট ডিপার্টমেন্টের যে একজন মুখপাত্র বলছিলেন যে তারা বাংলাদেশে আগামী নির্বাচনে জনমতের প্রতিফলন দেখতে চান, কিন্তু কারা অংশ নেবেন বা সব দলের অংশ নিতে হবে এই বিষয়ে তাদের কোনো মন্তব্য নেই। মানে যেমনটি আলোচনা হয় যে ইনক্লুসিভ হতে হবে, পার্টিসিপেটরি হতে হবে, আগে যে খুব এই ধরনের আলোচনা শোনা যেত, আপনার কাছে কি মনে হচ্ছে যে এটা বিশেষ কোনো তাৎপর্য বহন করছে? ধন্যবাদ জহির ভাই। আমার মনে হচ্ছে যে এটা খুব একটা মানে আলাদা কোনো তাৎপর্য বহন করে না, কারণ জনমতের প্রতিফলনের মধ্যে অর্থই কিন্তু অংশগ্রহণমূলক সুষ্ঠু অবাধ নির্বাচন। সুতরাং জনমতের প্রতিফলন আমরা যে কোনো নির্বাচনে তো সেটাই প্রত্যাশা করব। মার্কিন পররাষ্ট্র দপ্তর সে কথাটাই বলছে। এখন বলতে পারেন যে এটা যদি আরো নির্দিষ্ট করে বলতো যে সব দলের অংশগ্রহণ চাই, সবাই কোনো হানাহানি চাই না, কোনো রকম বর্জন কেউ করুক বা সেই পরিবেশ থাকুক, সেটি চাই না। এখন হচ্ছে কি, মানে নির্বাচন সম্পর্কে আমাদের যে অভিজ্ঞতা এবং পশ্চিমের যে ধারণা, এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমরা 5 বছর পর পর যে কোনো ভাবে একটি নির্বাচন করে দেখাতে চাই যে নির্বাচনে কেউ জয়ী হয়েছে, কেউ পরাজিত হয়েছে, কেউ বর্জন করেছে। কিন্তু যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য তারা তো এই ধরনের অভিজ্ঞতা কখনো পাননি। তারা মনে করেন নির্বাচন মানে সব দল অংশ নেবে, নির্বাচন মানেই প্রশাসন নিরপেক্ষ থাকবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবে, নির্বাচন কমিশন তাদের দায়িত্ব। সৌরভ ভাই, একেবারে যে পশ্চিমা নির্বাচনের মধ্যে যেমন যুক্তরাষ্ট্রের বিগত নির্বাচন তো অনেকটাই টেন্টেড হয়েছে নানা কারণে। ধরেন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনটির কথা বলছি, ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচিত হলেন তখনকার নির্বাচন নিয়ে তো অনেক ধরনের প্রশ্ন উঠেছিল, সেখানেও একেবারে নির্বাচন বিতর্ক মুক্ত থাকছে না। প্রশ্ন উঠেছে হয়তো বিতর্ক আছে, বা এর আগে দ্বিতীয় জর্জ বুশের নির্বাচন নিয়েও বিতর্ক হয়েছে, কিন্তু সেখানে মানুষ ভোট দিতে যেতে পারেনি, এই পরিবেশ কিন্তু কখনো হয়নি। বিষয়টা হচ্ছে নির্বাচন মানে তো জনগণ নিয়ামক শক্তি হবে। আমরা এটিকে নানাভাবে আমি তো বলবো যে যারা ক্ষমতায় আসেন তারা পরদিন থেকেই চেষ্টা করেন কিভাবে এটাকে প্রভাবিত করা যায়, এই অভিজ্ঞতা তাদের নেই। আমি এই কথাটাই বলতে চাচ্ছি। আর নির্বাচন সুষ্ঠু হবে কিনা এটা নির্ভর করে। জি জি, সংযোগটি বোধহয় বিচ্ছিন্ন হয়েছে। যেরকম আহমেদ আজম খান, তাহলে আপনি তো 2014 কথা বলছিলাম, যেটি বলার চেষ্টা করা হয় যে শুধুমাত্র একটা ধরেন যে হ্যাঁ নেগেটিভলি অনেক সময় তাকে বর্তমান সরকার অথরিটেরিয়ান সরকার বলা হচ্ছে বা নানাভাবে বলা হচ্ছে, কিন্তু সেই সঙ্গে আমি যেটা বলতে চাচ্ছি যে বিরোধী দল হিসেবে বিএনপির টাইমলি ডিসিশন না নেওয়ার কারণে যে ভালনারেবিলিটিটা তৈরি হয়েছে সেই দায় বিএনপি কতটা নেয়? ধরেন 18তে এসেও তখনও কি তারা ট্র্যাপড হয়েছে, তখনও কি তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে, তখনও কি তারা মানে এই দীর্ঘ সময় ধরে একটা রাজনৈতিক শক্তি কিভাবে এই ধরনের মানে কী বলবো তাদের সিদ্ধান্তজনিত বিষয়ে কারণে পিছিয়ে পড়ে এবং গণতন্ত্র দুর্বল হয়ে যায় বা প্রপার রিপ্রেজেন্টেশন থেকে মানুষ বঞ্চিত হয়? কারণ আপনাদেরও তো একটা বিশাল অংশের ফলোয়ার আছে, সমর্থক আছে, সাধারণ জনগণ আছে। তো ইফ দে আর লেফট বিহাইন্ড ডিউ টু ইয়োর কি বলে যে আপনার উইকনেস, তো সেইটা দায় কে নিবে? আমরা কিন্তু সেটা মনে করি না, এবং জনগণও সেটা মনে করে না। কারণ এই যে কর্তৃত্ববাদী সরকারের কর্তৃত্বটাকে বজায় রাখবার জন্যে এবং এই ক্ষমতাটাকে দীর্ঘস্থায়ী করবার জন্যেই মূলত 14 নির্বাচনে আমাদেরকে যেতে দেয়া হয়নি, এবং 2018 নির্বাচনটাকে রাতে করে নিয়েছে। এবং এই দুটোকে আপনারা পরে যখন বলছেন যে হ্যাঁ রাতে করে নিয়েছে, তো রাতে আপনারা কি ঘুমাচ্ছিলেন?
মানে আপনাদের পলিটিক্যাল এক্সারসাইজের মধ্যে পরে যখন সবাই বললো বা মিডিয়াতে কিছু আলোচনা হচ্ছে এটা, তো তখন আপনারা সাডেনলি বুঝতে পারলেন যে ইলেকশনটা তো রাতেই হয়ে গেছে। তো এটা তো আপনাদের একটা, আমরা কিন্তু সাডেনলি বুঝতে পারিনি। ইলেকশনের আগের রাতে যে নির্বাচনটা তারা লুট করে নিয়ে গেছে, এটা সারা রাত সারা বাংলাদেশের মানুষ দেখেছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সাথে থাকবার কারণে, সশস্ত্র অবস্থায় থাকবার কারণে, সরকারি দলের লোকজন সশস্ত্র অবস্থায় থাকার কারণে, প্রশাসন থাকার কারণে সাহস করে তারা সামনে যায়নি। আমি জাস্ট যেহেতু প্রতিপক্ষ নেই সে কারণে আপনাকে প্রশ্নগুলো করা হচ্ছে। প্রশ্ন করুন, আমি জবাব দেব। যে একটা রাজনৈতিক শক্তি হিসেবে একটা নির্বাচনে যখন আপনারা মুখোমুখি বা অবতীর্ণ যে প্রতিদ্বন্দ্বিতায়, সেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা মাঠে আপনাদের কি প্রস্তুতি ছিল, যে প্রস্তুতিটার কারণে আপনারা বুঝেই উঠতে পারেন নাই যে এখানকার যে ধরেন সরকারের যা সাপোর্ট সিস্টেম আছে সেই সাপোর্ট সিস্টেমকে ব্যবহার করে নির্বাচনের ফলাফলটা তারা নিয়ে নিতে পারবে এবং আপনারা সেটার জন্য নীরব দর্শকই থাকবেন এবং পরবর্তীতে শুধু হাহুতাশ করবেন? এটা কি আপনাদের রাজনৈতিক শক্তি বা রাজনৈতিক প্রজ্ঞা বা রাজনৈতিক সামর্থ্যের একটা কি বলবো যে ভীষণ রকম অভাব মনে হচ্ছে না? না না, এটা তো খুব পরিষ্কার যে একটা রাজনৈতিক শক্তি কিন্তু একটা সশস্ত্র শক্তির সাথে কনফ্রন্টেশনে যেতে পারে না। যখন আমরা এটা দেখলাম তখন কিন্তু সেনাবাহিনীর সাহায্য চেয়েছিলাম, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কথা বলেছিলাম, সরকার কিন্তু শুনেনি। সেনাবাহিনী কিন্তু ঠায় নীরব ভূমিকা পালন করেছে। আপনি জানেন যে ইতিমধ্যে নির্বাচন কমিশনে জাতীয় পার্টির মহাসচিব তার প্রতিনিধি দল গিয়ে বলেছে হ্যাঁ ভোট রাতেই হয়েছে। রাশেদ খান মেনন তার এক সাক্ষাৎকারে বলেছে হ্যাঁ ভোট তো রাতেই হয়েছে, ভোট তো হয়নি। এরকম নির্বাচন কমিশন নিজেরা স্বীকার করেছে যে না 18-র মতো আর রাতে ভোট হবে না, এবার দিনেই হবে, স্বচ্ছ হবে। এই সমস্ত কথাতেও তো প্রমাণ হয় যে না 18-র নির্বাচনটা রাতে করে নিয়েছে এই সরকার। তো এই যে অবস্থাটা, এই অবস্থার মধ্যে জনগণের দাবি তারা এবার ভোট দিতে চায়। তারা 14 থেকে 23 পর্যন্ত জাতীয় সংসদ এবং স্থানীয় সংসদ কোনো নির্বাচনেই তারা ভোট দিতে পারে নাই, এবার তারা ভোট দিতে চায়। যে কারণেই আমরা তাদের দাবি নিয়েই মাঠে আছি। না এখন ধরেন যে জনগণ ভোট দিতে চায়, এটা তো আপনারা বলছেন আপনাদের দৃষ্টিভঙ্গি। এই যে আপনি একটা নির্বাচনের উদাহরণ দিলেন যেখানে খুব মানে একেবারে টাইনি অ্যামাউন্ট অফ সাইজ ভোট দিয়েছে বা দেয়নি বলতে গেলে, তো তাদেরকে তো কেউ মানা করেনি, তো তারা তো ইচ্ছা করলে ভোট দিতে পারতো। তারা তো আপনি মানে নির্বাচন হলে তারা যে আবার একেবারে সমবিবাহারে ভোট দিতে যাবে এইটারই বা কি গ্যারান্টি আছে? না, যখনই একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে দেখবেন যে জনগণ যখন বুঝতে পারবে যে আমি নিরাপদে ভোট দিতে গিয়ে ভোটটা নিরাপদে যাকে খুশি আমার তাকে ভোট দিয়ে আমি নিরাপদে বাড়ি ফিরতে পারবো, দেখবেন যে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হবে। একটা দীর্ঘস্থায়ী ভোট নিষ্পৃহতা তৈরি হবে কিনা, ধরুন আপনারাও গেলেন নির্বাচনে কিন্তু মানুষের কি এসে যে আপনি কি অফার করবেন বাংলাদেশের জনগণের জন্য, কি অফার আছে, নতুন কি আছে আপনার বাস্কেটে, সেগুলো নিয়ে কি আপনারা তো আসলে কিছু মানুষ বুঝে না, জানে না তেমন। আমাদের বাস্কেটে যে নতুন কিছু আছে সেটা তো আমরা একেবারে গ্রাম পর্যায়ে মানুষকে জানাচ্ছি যে আমাদের 10 দফা এই এবং ক্ষমতায় গেলে আমাদের 27 দফা কর্মসূচি, সেটা তো আছে না, এগুলো তো কাগজের দফা, এগুলো সব পার্টিরই কম বেশি থাকে। কিন্তু আপনারা তো রুল করেছিলেন শেষ সময়, তো 2006 পর্যন্ত যে রুল আপনাদের রুলটা দেখেছে মানুষ, তো সেখানে তো খুব ইমপ্রেসিভ কোনো রেকর্ড তো তখন হয় নাই। তো এখন নতুন করে মানুষ আবার কি কারণে আপনাদেরকে যে না, আমি বলছি এই কারণে যে আপনারা আন্দোলন করছেন, আপনারা দীর্ঘদিন ক্ষমতায় বাইরে আছেন, সো ইউ ডেফিনেটলি আপনারা ক্ষমতায় যেতে চাইবেন, কিন্তু এমন ক্রেডিবল কি কর্মসূচি বা কি চিন্তা আপনি মানুষের মনের মধ্যে ঢুকাতে পেরেছেন, গেঁথে দিতে পেরেছেন, যেটার জন্য মানুষ মুখিয়ে আছে যে না আমরা এদেরকে নয় আমরা ওদেরকে চাই? সবচেয়ে বড় কথাটি হলো যে মানুষের ভোটের অধিকারটি চায়। প্রথম কথা যে এই সরকারের বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ এই জন্যে যে এই সরকার তাকে ভোট দিতে দিচ্ছে না। মানুষের প্রথম দাবি যে রাষ্ট্রটা আমার, আমি ভোট দিয়ে কারা রাষ্ট্র চালাবে সেই সরকারটি বা কে সংসদে যাবে সেই সদস্যটি সে যেই হোক আমি নির্ধারণ করে দেব, সেই আমার অধিকারটি নিয়ে গেছে। মানবাধিকারটি এই সরকার নিয়ে গেছে, গণতন্ত্রটি এই সরকার নিয়ে গেছে এবং একটি ভয়ের সংস্কৃতি এই সরকার চালু করেছে। আপনি মাত্র 3-4 দিন আগে প্রথম আলো খুললেই দেখবেন যে এই সরকারেরই জোটের একজন দিলীপ বড়ুয়া তিনিও বলেছেন যে হ্যাঁ
ভয়ের সংস্কৃতি বাংলাদেশে এখন চালু হয়ে গেছে। তো মানুষ কিন্তু একটা বলি, সেটা মানুষ কিন্তু কথা বলতে চায়। কিন্তু এই ধরনের রাজনৈতিক মিত্র যারা আছে, যাদের ধরেন যার কথা বললেন আপনি, এই ধরনের যারা একদম কি বলবো যে আপনার ছোটোখাটো রাজনৈতিক মিত্র যারা আছে, এরা কতটা নিজেদের ক্রেডিবলভাবে উপস্থাপন করছে? যখন আপনি আপনারও রাজনৈতিক সঙ্গী যারা তারা আছে, যারা যখন সুবিধাপ্রাপ্ত হবে তখন আপনার পক্ষে কথা বলবে, যখন সুবিধাপ্রাপ্ত হবে না, যখন তাদের মানে তাদের প্রাপ্য জিনিসটা পাবে না, তখন আবার সে উল্টে যাবে। এটা তো বাস্তবতা। বাংলাদেশের রাজনীতিতে তো এর থেকে ব্যতিক্রম কিছু দেখা যাচ্ছে না। বড় কথা হলো যে ক্ষমতায় থেকে তারা বলছে যে হ্যাঁ, দেশে ভয়ের সংস্কৃতি চালু হয়েছে। বড় কথা হলো যে বাংলাদেশের মানুষ তার মন ইচ্ছে মতো এক ব্যক্তি এক ভোট, তার ভোটটা সে দিতে চায়। সে দেখতে চায় যে 17টি বছর 15টি বছর একটি দল শাসন করেছে, ঠিক আছে, আমরা ভোট দেব আরেকটি দলকে, দেখি তারা কি শাসন করে। অর্থাৎ যখনই ভোটের সংস্কৃতিটা চালু হবে তখনই স্বচ্ছতাটাও চালু হবে, তখনই কিন্তু জবাবদিহিতাটাও চালু হবে, তখনই কিন্তু জনগণের একটা অধিকার প্রতিষ্ঠিত হবে। এর চেয়ে বড় কথা কিন্তু নেই যে আমার অধিকার আছে। ইটস কোয়াইট মানে এটা আন্ডারস্টুড যে আপনারা অনেক ভালো প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন বা ভালো কথাগুলো বলছেন, কিন্তু হিস্টোরিক্যালি দেখা যায় যে যেই দলটা ক্ষমতায় থাকে না, ক্ষমতায় যাওয়ার জন্য সব সময় এই ধরনের মানে সুগার কোটেড কিছু কথাবার্তা তারা বলবে, মানুষকে প্রতিশ্রুতি দিবে, কিন্তু ক্ষমতায় যখন যাবে তখন মানুষের মধ্যে একটা ফিয়ার আছে যে বিএনপি এতদিন ধরে ক্ষমতার বাইরে আছে, হ্যাঁ, সুতরাং ক্ষমতায় গেলে তারা দেশকে আবার যে মানে পুরনো ধারায় নিয়ে নিবে না বা একই ধারা অনুসরণ করবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? প্লাস এখন তারা যে অবস্থায় আছে, তারা 10 তারিখ পর্যন্ত 10ই ডিসেম্বর পর্যন্ত একটা তুঙ্গে নিয়ে গিয়েছিল তাদের আন্দোলনকে। তারপরে হঠাৎ করে নানা কারণে সরকারেরও কিছু কোয়ার্সিভ প্রেশার ছিল, আপনাদেরও এটা টেম্পোটা পড়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে না, আপনারা কিছু সাধারণ কর্মসূচির মধ্যে করছেন। সামনে কি করবেন এটা নিয়েও কিন্তু আপনার অনুসারীরা বা আপনার যারা সিম্প্যাথাইজার আছে তাদের কাছে কিন্তু কোনো পথনকশা নাই। না না, গ্যারান্টি আছে। প্রথম গ্যারান্টিটা হলো যে যদি 5 বছর পর পর সুষ্ঠু নির্বাচন হয়, আমি যদি 5 বছরে আবার খারাপ কিছু করি, তাহলে জনগণই ভোট দিয়ে নতুন কাউকে নিয়ে আসবে, অর্থাৎ তাদের অধিকারটা তারা মানে 5 বছর ওয়েট করতে হবে তাদেরকে। না না, 5 বছর পর 5 বছর কে তো দেখতেই হয়, দেখতে দেখতেই 5 বছর চলে যায়। আমি কি করব? আমি যদি আমাকে তো 5 বছর সময় দিতে হবে, তাই না? এখন আপনি যে বললেন যে আপনি টেম্পোটা তো 10ই ডিসেম্বর উঠেছিল, নেমে গেছে, একটা গণতান্ত্রিক নিয়মে কিন্তু এইটা একবার উঠবে একবার নামবে, একবার উঠবে একবার নামবে, এরপরে চূড়ান্ত পর্বে যাবে। কাজেই আমরা কিন্তু কখনোই বলিনি যে 10ই ডিসেম্বরই আমাদের আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি, চূড়ান্ত পর্ব। কেউ কেউ বলেছিল, সেটা কিন্তু দায়িত্বশীল কেউ না, দলের কোনো মুখপাত্র না। আপনার এটা খেয়াল করে দেখবেন, এটা মহাসচিব বলেন নাই বা কোনো মুখপাত্র বলেন নাই। এটা যারা বলেছে এটা নিছকই মেঠু বক্তৃতা ছিল। আমরা বলেছি যে 9টা ডিভিশনে আমরা 9টি সমাবেশ করব, আপনারা দেখেছেন মহাসমাবেশ হয়ে গেছে। 10ই ডিসেম্বর ঢাকায় একটা বিভাগীয় সমাবেশ করব, দেখেছেন যে মহাসমাবেশ হয়ে গেছে। আমরা আবার আমাদের আন্দোলনের স্তর বিন্যাস অনুযায়ী আমরা এগোচ্ছি, আমরা সামনে আবার নতুন কর্মসূচি দেব। আপনারা দেখেছেন যে মে দিবসে আমরা একটা বিশাল কর্মসূচি পালন করেছি এবং আমরা সামনে আস্তে আস্তে চূড়ান্ত কর্মসূচির দিকে যাব, কারণ আমরা চাইনি যে একটা চূড়ান্ত আন্দোলনে যায়। আমরা বারবার বলেছি যে সরকার একটা নির্বাচনকালীন সরকারের হাতে ক্ষমতা দিয়ে সরকার চলে যাক, আমরা সকলে মিলে নির্বাচনটা করি, কিন্তু সরকার আমাদের কথা রাখেনি, জনগণের ভোটের অধিকার দেয়নি, বাধ্য হয়ে আমাদের চূড়ান্ত আন্দোলনে যেতে হচ্ছে। আপনাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হসপিটালে আছেন, এটা নিয়ে তো রাজনৈতিক আলোচনা আছে। প্রথমে সরকার বলেছে যে আইনমন্ত্রী কয়েক দফা বলেছে যে ওনার রাজনীতি করতে কোনো অসুবিধা নেই এবং এটা এইভাবে শর্ত দিয়ে কোনো মানাও নাই। কিন্তু এখন এই ফিয়ারটা কেন করা হচ্ছে যে রাজনৈতিক সমালোচনাটা তো হবেই এবং হচ্ছেও, সরকারের তথ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রী ওনার স্বাস্থ্য নিয়ে বা শারীরিক সুস্থতা নিয়ে কথা বলছেন, কিন্তু এই ফিয়ারটা কেন আসছে যে ওনাকে আবার জেলে পাঠানোর কথা বলছে? সরকার তো বলছে যে উনি রাজনীতি করতে পারবেন। দেখুন, এইখানেই এই যে রাজনৈতিক সংস্কৃতির এতটা নিচে নেমে গেছে, সরকার এতটাই
মানে রাজনীতির নামে তামাশা শুরু করেছে, এটা খুব দুঃখজনক। একজন 3 বারের প্রধানমন্ত্রী, তিনি অসুস্থ, বারবার তাকে হসপিটালে নেওয়া হচ্ছে, এটা নিয়েও কটাক্ষ করছে সরকারি দল। এবং আইনমন্ত্রী একবার বলছেন উনি রাজনীতি করতে পারবেন, আবার বলছেন যে উনি রাজনীতি করতে পারলে তো উনি সুস্থই, তখন তো আর ওনার বাসায় থাকার অবস্থা নেই, তখন তো ওনাকে আবার জেলে যেতে হবে। আপনি চিন্তা করে দেখুন যে পরস্পর বিরোধী কথা বলছেন, এগুলা এক ধরনের রাজনৈতিক শঠতা। আমরা কিন্তু এই মন্ত্রীদের কাছ থেকে, যারা রাষ্ট্র চালায় তাদের কাছ থেকে এই রাজনৈতিক শঠতা আশা করি না, কিন্তু তাই হচ্ছে। আমি জানার চেষ্টা করছিলাম তাই হচ্ছে। ধরেন যে বিএনপি যখন আসবে বা বিএনপি যখন ছিল, মানে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে আপনি একটা দিকের চেহারা উন্মোচন করছেন বা বলছেন যে এখানে তাদের নানা ধরনের ডাবল স্ট্যান্ডার্ড আছে। তো এটা যে আবার আপনাদের বক্তব্যে, আপনাদের আচরণে, আপনাদের কার্যক্রমে, কর্মসূচিতে এটার যে প্রতিফলন ঘটবে না, বাংলাদেশের সংস্কৃতিতে এর কোনো গ্যারান্টি কি আছে? গ্যারান্টি হলো যে যখনই আপনি মনে করবেন 5 বছর পরে কিন্তু আবার একটা সুষ্ঠু নির্বাচন হবে, অর্থাৎ প্রতি 5 বছর পর পর কিন্তু সুষ্ঠু নির্বাচন হবে, তখনই কথায় কাজে স্বচ্ছতা থাকতে হবে। এটাও আপনাদের একটা গভীর বিশ্বাস হয়ে গেছে যে মানে রাজনীতি বা গণতন্ত্র মানে হচ্ছে 5 বছর পর একটা নির্বাচন। কিন্তু এটা চর্চারও ব্যাপার নাই, এটাকে এগিয়ে নেওয়ারও ব্যাপার নাই, এগুলো নিয়ে ক্রমাগত জ্ঞান নির্ভর বা নলেজ বেসড একটা কর্মসূচি নির্ভর চিন্তা করার কোনো প্রয়োজনীয়তা আপনাদের মধ্যে আছে কিনা আমার জানা নেই। শুনুন, যখনই আমি জানবো 5 বছর পরে একটা সুষ্ঠু নির্বাচন হবে প্রতি 5 বছর, তখন কিন্তু ওই 5 বছর পরে সুষ্ঠু নির্বাচন ঘিরে পুরো 5 বছরই আমার কর্মকাণ্ডে গণতান্ত্রিক ব্যবস্থাটা চালু হবে, আমার কর্মকাণ্ডে, আমার দলে, আমার রাষ্ট্রে, এবং রাষ্ট্রের প্রত্যেকটা স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা চালু হয়ে যাবে। কারণ 5 বছর পরে কিন্তু আমার ওই ভোটারদের কাছে যেতে হবে। কিন্তু এখন যদি টার্ম দেখেন, আপনারা তো দেখা যায় যে এখন 15 বছর ধরে ক্ষমতার বাইরে আছেন, কিন্তু এখন এত দীর্ঘ সময় যে ক্ষমতার বাইরে আছেন, শুধুমাত্র আলোচনা হচ্ছে যে একটা নির্বাচন দিতে হবে, নিরপেক্ষ বা এই সরকারের আমলে অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন দিতে হবে, নির্বাচনে যাওয়ার পরে আপনারা সব ভালো কাজ করবেন। এই সময়ে একটা মানে রূপরেখা, একটা চিন্তা বা একটা কার্যক্রম, ইটস নট অল অ্যাবাউট পলিটিক্যাল এক্সারসাইজ। এটা শুধুমাত্র মানে রাজনৈতিক আলোচনা না, বাংলাদেশের মানে কি বলে জীবনযাপনের আরও অনেক ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চগুলোতে আরও অ্যাক্টিভ, আরও এনগেজড, আরও কমিটেড আলোচনা হতে পারতো কিনা। আমরা তো চেষ্টা করছি। যেমন ধরুন, আমি একে একে বলি, আমাদের যে আন্দোলনগুলো হচ্ছে, আগের আন্দোলনের সাথে আমাদের আন্দোলনের পার্থক্য কি? সুশৃঙ্খল আন্দোলন। একটা রিক্সাকেও টোকা দেওয়া হয় না, একটা কোনো রকমের উশৃঙ্খলতা নেই, আমাদের সুশৃঙ্খল আন্দোলন। এগুলো আপনার আন্দোলনে। আবার দেখুন, রাষ্ট্র গঠনে প্রত্যেকটা ঘটনায় একেবারে বিডিআর মিউটিনি থেকে শুরু করে, যখন বিডিআর মিউটিনি হলো তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বললেন, আমি কিন্তু তৈরি আছি, এই সংকটে আমি সরকারের সাথে বসতে রাজি আছি। আবার যখন নির্বাচন, আমরা গত 18 নির্বাচনে সরকারকে বললাম, হ্যাঁ আমরা নির্বাচনে যাব, সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি চাই। সরকার গ্যারান্টির ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করলেন, নির্বাচনটা নামে আগের রাতেই ভোট লুট হয়ে গেল। অর্থাৎ আমরা কিন্তু আমাদের গণতান্ত্রিক সংস্কৃতিটা কিন্তু চর্চার মধ্যে রেখেছি, এবং আমাদের দলের ভেতরে কিন্তু গণতান্ত্রিক চর্চা, আমাদের প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত গণতান্ত্রিকভাবে আমরা সংগঠিত করছি। বাংলাদেশের রাজনৈতিক দলের মানে কি বলে শীর্ষ কাঠামোতে এটা যদি আপনারা অনেক জোরে জোরে করে বললেও এটা কিন্তু আসলে জাস্টিফাই হবে না যে আমরা খুব গণতান্ত্রিক চর্চা করি দলের ভেতরের মধ্যে। মানে দল সব বড় দলগুলোতে শীর্ষ কাঠামোটা কিন্তু আসলে, যাই হোক, আমরা আজকে আলোচনা কিন্তু চর্চাটা শুরু করেছি, যেটা অন্যরা শুরু করেনি। আমরা কিন্তু অনেক দূরে গিয়ে গেছি, আজকে আর এগোতে পারছি না। ধন্যবাদ। হয়তো আলোচনা আরো জমে উঠতো যদি আপনার রাজনৈতিক প্রতিপক্ষ থাকতো, আরও গঠনমূলক আলোচনা করতে পারতাম। কাজে আজকে একটু আমরা শেষ করি। ধন্যবাদ জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের এই সময় এখানে শেষ করছি। ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে চাইলে অনলাইনে দেখতে পারেন, ভিজিট করুন ntbd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট চাইলে আপনারা জেনে নিতে পারেন।